ওকে, আজকে আমরা যেই চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা আপনাদের বইয়ের থার্ড চ্যাপ্টারটা, which is hedging with futures. ওকে, সো এই চ্যাপ্টারে যদিও বা উই আর ডিলিং উইথ ফিউচার্স, আর আমরা লাস্ট চ্যাপ্টারটাতে দেখে আসছিলাম যে ফিউচার আনলাইক ফরওয়ার্ড কন্ট্রাক্টস, এখানে ডেইলি সেটেলমেন্ট হয়, ঠিক আছে। এবং হেজ তো কি আমরা এটা মোটামুটি আলোচনা করেছি, প্লাস এখানে আবার করব। কিন্তু আমরা এই চ্যাপ্টারটার জন্য আমরা একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে ডেইলি সেটেলমেন্ট আসলে হচ্ছে না, ঠিক আছে। সো ইভেন দো উই আর ইউজিং ফিউচার্স টু হেজ, আমরা আসলে এটাকে ফরওয়ার্ডের মতোই, আসলে ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতোই ট্রিট করতেছি। সো দ্যাটস ওয়ান অ্যাজাম্পশন। আর আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে এই চ্যাপ্টারে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমরা যতগুলা হেজই কনস্ট্রাক্ট করতেছি, দিজ আর অনলি ওয়ান টাইম হেজেস। সো ওয়ান টাইম হেজ বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি একবার, লেটস সে আপনি P1 এ হচ্ছে আপনি হেজটা ওপেন করতেছেন বা একটা পজিশন নিচ্ছেন hedge এ। একটা নির্দিষ্ট সময় পরে এই হেজটা আপনি ক্লোজ করে দিচ্ছেন। হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন দ্য রিয়েল লাইফ, সেটা হচ্ছে যে আপনি ওপেন করার পরে হয়তো বা আপনি আবার আপনার প্রাইস লিস্টটা ডিটারমাইন করে এটা চেঞ্জ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আবার আপনার এক্সপোজারটা হয়তো বা চেঞ্জ করবেন, ঠিক আছে। পজিশন আগে ক্লোজ করে আবার ওপেন করতে পারেন, মানে দেয়ার আর, সবাই একটু মিউট করে রাখেন। ওকে, সো মানে এক্সপোজার লেভেলটা হয়তো চেঞ্জ করতে পারেন। আমরা এই চ্যাপ্টারের মানে সিম্পলিফাই করার জন্য উই আর মেকিং দিস টু অ্যাজাম্পশনস। একটা হচ্ছে যে কোনো ওয়ান টাইম, সরি, একটা হচ্ছে যে ওয়ান টাইম হেজ আমরা কনসিডার করতেছি যে একবার পজিশন নেওয়ার পরে উই আর কন্টিনিউইং উইথ দ্যাট এন্ড ফাইনালি ক্লোজিং ইট। আর আরেকটা হচ্ছে যে আপনার সামিন আসতেছি, আরেকটা হচ্ছে যে আপনার ইভেন দো ফিউচার্স কন্ট্রাক্টস আর ডেইলি সেটল, ঠিক আছে, ডেইলি সেটেলমেন্টের কনসেপ্ট আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছিলাম, এই চ্যাপ্টারের জন্য আমরা এই ডেইলি সেটেলমেন্টের অ্যাজাম্পশনটা আসলে ইগনোর করতেছি। সামিন বলেন। ডেইলি সেটেলমেন্ট ইগনোর করছি মানে সেম ডেতে সেটেল হবে না নাকি ইনস্ট্যান্টলি সেটেল হবে, কোনটা অ্যাজিউম করে নিচ্ছি? মানে আমরা তো চ্যাপ্টার 2 তে যখন পড়লাম আমরা দেখলাম না যে আপনার ফিউচার প্রাইসের মধ্যে যদি ডিফারেন্স হয়, ইনিশিয়েশন থেকে যে ডিফারেন্স গুলা হচ্ছে, রাইট, সেটেলমেন্ট প্রাইস গুলো যে চেঞ্জ হচ্ছে, ওই প্রতিদিনই আমরা প্রফিট অর গেইন লস ক্যালকুলেট করতেছিলাম না ডেইলি। জি জি। সো ওইটা আমরা এখানে আর করতেছি না। সো লেটস সে আমি মের 15 তারিখে আমি একটা পজিশন নিলাম, ঠিক আছে, আমি একটু পরে আসলে জিনিসটা বুঝবেন। মের 15 তারিখে নিলাম, এটা ধরেন অগাস্টের 15 তারিখে আমি পজিশনটা ক্লোজ করতেছি, বা হেজ যে পজিশনটাও নিতেছি সেটাও আমি ক্লোজ করতেছি অগাস্টের 15 তারিখে। ওকে, এই যে 15 তারিখেই ক্লোজ করতেছি, এই দিনই আমি হচ্ছে প্রফিট অন দা ফিউচার্স হিসাব করতেছি, তারপরে হচ্ছে আপনার এটাই, দ্যাটস ইট, উই আর সিম্পলি ক্যালকুলেটিং ইট অন দা 15th of August, not on a daily কালেকশন basis. That is May 16, পরে পরে 17, হয়েছিল। not. অনেক। আব্দুল মুতালিব বলেন। স্যার আমরা হচ্ছে এই পজিশনটা ক্লোজ করি কিভাবে? আমি মানে তো ফিউচার আমরা ওকে ডেলিভারি আসতেছি, ওকে আসতেছি। ওকে, আমি জাস্ট দুইটা অ্যাজাম্পশন বলছি, দ্যাটস ইট। ওকে, সো আমাদের হেজিং এর আসলে পারপাসটা কি? হেজিং এর মেইন পারপাসটা কি? সো পারপাসটা হচ্ছে টু রিডিউস রিস্ক এক্সপোজার। ইন আদার ওয়ার্ডস, আমি যদি একটা অ্যাসেট হোল্ড করি, আমরা একটু পরে দেখবো, অ্যাসেট হোল্ড করি, ওই অ্যাসেটটার প্রাইস মুভমেন্ট থেকে যে রিস্কটা আসতেছে, সেই রিস্কটা আমি কমাইতে চাই, অথবা আমরা বলতে পারি নিউট্রালাইজ করতে চাই, ঠিক আছে। আবার এমন হইতে পারে যে আমি একটা অ্যাসেট কিনবো, সেটাতেও একটা প্রাইস রিস্ক আছে। সো সেই ক্ষেত্রে ওই চেঞ্জেস ইন প্রাইস থেকে যে এক্সপোজারটা বা রিস্ক এক্সপোজারটা আসতেছে, সেটা আমি হেজ করে আমি এক্সপোজারটা নিউট্রালাইজ করতে চাচ্ছি, রাইট। The purpose isn't to speculate and make a gain. The purpose isn't to identify a price discrepancy and make a riskless profit that arbitrageurs do.
ঠিক আছে? হেজিং এর ক্ষেত্রে হেজাররা যেটা একদম their aim is clear, their aim is to reduce or neutralize the risk exposure. ঠিক আছে? Okay. এখন আসেন যে let's হেজটা আসলে দুই ধরনের হতে পারে। একটা হইতে পারে we can obviously take a short position in futures, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি শর্ট হেজ। আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে লং হেজ, দ্যাট ইজ we are taking a long position in the futures. Okay, so how does this work? So short hedgeটা আমরা যদি আগে আসি, so let's say we have a company which is company A. Okay, so this company has an exposure to asset B. Asset B can be anything, ঠিক আছে, it can be oil, it can be copper, any commodity, মানে it can be any commodities, it can be a foreign currency as well, ঠিক আছে, যে আপনার কারেন্টলি কি বলতেছি যে একটা পার্টিকুলার অ্যাসেটে আপনার এক্সপোজার আছে। আমরা এক্সাম্পল একটু পরে দেখব, সমস্যা নেই, ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যাসেটে এক্সপোজার আছে and you expect to sell this particular asset sometime in the future. Okay, so এখন অ্যাসেট বি এর প্রাইস যদি বাড়ে, এটা কি ভালো না খারাপ? খারাপ। আপনি হোল্ড করতেছেন, বিক্রি করবেন ফিউচারে, সো তাহলে ভালো। ফিউচারে যেতে যেতে অ্যাসেট বির প্রাইস যদি বাড়ে, এটা ভালো না খারাপ? তাহলে ভালো। সো দিস ইজ গ্রেট। হাউএভার আপনার প্রাইসটা যদি কমে, then obviously that is not that great, right? Not that great, right? So what hedgers are essentially trying to do is তারা এই যে এই প্রাইস মুভমেন্টের কারণে যে রিস্কটা আসতেছে সেটা তারা নিউট্রালাইজ করতে চায়, অ্যান্ড ইন দ্য প্রসেস যদি তাদের এই যে আপসাইড যে পোটেনশিয়ালটা ছিল সেটাও যদি তাদের স্যাক্রিফাইস করতে হয়, তাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি আবার বলি, so we have an example of a company which has an exposure to asset B, that is they hold the asset B, right, and they expect to sell it sometime in the future. So দাম যদি বাড়ে খুবই ভালো, দাম কমলে not that great, right? তো এই যে দাম কমার কারণে যে রিস্কটা ফেস করতেছে তারা এটাকে নিউট্রালাইজ করতে চায় অবভিয়াসলি, বাট ইফ ইন দ্য প্রসেস দিস মিনস যে দাম বাড়ার কারণে তাদের যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা তারা স্যাক্রিফাইস করতে রাজি আছে। ওকে, সো এইখানে হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ উই আর গোয়িং টু ডু আ শর্ট হেজ। শর্ট হেজ বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? শর্ট হেজ বলতে বুঝাচ্ছি যে আপনি এই পার্টিকুলার অ্যাসেটটার যে কথা বলতেছি, অ্যাসেট বি, এটার ফিউচার্স কন্ট্রাক্টে আপনি শর্ট পজিশন নেবেন বা ইউল সেল ফিউচার্স অন অ্যাসেট বি, যেভাবে বলতে চান, ঠিক আছে। সো প্রাইস যদি বাড়ে, এটা তো আমরা বলছিলাম হচ্ছে যে মানে অ্যাসেট হোল্ড করার জন্য এটা আমাদের ভালো হচ্ছে, রাইট, প্রাইসটা বাড়তেছে, কিন্তু ফিউচার্সে তো আমি শর্ট গেছি না, সো সেই ক্ষেত্রে যদি প্রাইস বাড়ে তাহলে ফিউচার্স থেকে লস হওয়ার সম্ভাবনা। And if we are able to basically hedge ourselves completely, তাহলে we will have net of zero value. Okay. On the other hand, প্রাইসটা যদি কমতে থাকে তাহলে obviously that is bad, আমরা মাত্রই দেখলাম। কিন্তু আপনি যেহেতু ফিউচার্স পজিশনে শর্ট গেছেন, you're likely to benefit from here, ঠিক আছে। So again, the benefit you're receiving in the futures position, if it approximates the loss from the dip in the prices বা from holding the asset, সেই ক্ষেত্রে again এখানে আপনার আসলে কোনো লাভ হচ্ছে না, কোনো লস হচ্ছে না, we are calling this a zero net. ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? স্যার এই পার্টটুকু আবার একটু বললে ভালো হইতো স্যার। কোন পার্টটুকু? এই যে স্যার এই যে এই লাস্টের অংশটা? জি জি আমি বলতেছি যে ধরেন এটা একটা এক্সাম্পল দিয়ে আমি একটু বুঝাই।
ইরফান, তারপরে না বুঝলে আমি এবার আসবো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। সো লেটস সে মের 15 তারিখ। So, আপনাদের বইয়ে যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে যে লেটস সে মের 15 তারিখে a particular company, they have made a contract to sell 1 million barrels of oil. Okay, and কন্ট্রাক্ট করছে 1 মিলিয়ন ব্যারেল সেল করবে। কবে সেল করবে? লেটস সে অগাস্টের 15 তারিখে। সো দ্য কোয়ান্টিটি অ্যান্ড হোয়াট কমোডিটি দিস হ্যাজ বিন ডিসাইডেড, ঠিক আছে? কিন্তু হোয়াট হ্যাজ নট বিন ডিসাইডেড ইজ দ্য প্রাইস। কোন প্রাইসে বিক্রি হবে এটা আনসার্টেন। আনসার্টেন কেন বলছি, মানে ডিসাইডেড বাট আনসার্টেন কেন? কারণ এই অগাস্টের 15 তারিখে যেই স্পট প্রাইসটা থাকবে সেই স্পট প্রাইসে আসলে এই ট্রানজাকশনটা করা হবে। ওকে, ঠিক আছে? এতটুকু কারো কোনো কোয়েশ্চেন গাইস? বুঝছেন? ওকে, সো লেটস সে আজকে স্পট প্রাইস হচ্ছে $60 per barrel. Okay, and we have futures contract which are expiring at August বা মানে অগাস্ট অয়েল ফিউচার্স কন্ট্রাক্ট, যেটার প্রাইস কারেন্টলি হচ্ছে, ফিউচার্স প্রাইস কারেন্টলি হচ্ছে $59। এন্ড আপনাদের যদি মনে থাকে যে আমাদের প্রতিটা ফিউচার্স কন্ট্রাক্ট ইজ ফর 1000 barrels. গাইজ আপনাদের মিউট রাখতে হবে, ঠিক আছে? Okay. আপনাদের যদি মনে থেকে থাকে ইটস ফর 1000 barrels. এখন কথা হচ্ছে যে এই সিনারিওতে, রাইট, এই কোম্পানির রিস্কটা কি? রিস্কটা হচ্ছে যে আজকে যদিও বা 60 টাকা, আপনি তো মানে বলতে পারতেছেন না যে 60 টাকায় এই ট্রানজাকশনটা হবে। তো এই 60 টাকা থেকে আপনার দামটা লেটসে এটা বাড়তে বাড়তে 80 টাকাও চলে যেতে পারে, কথার কথা, মানে এক্সট্রিম কেস যদি ধরি 3 মাসে 80 টাকা হয়ে গেলে তো খুবই ভালো, আজকে থেকে আপনি অনেক বেশি দামে এটা পাচ্ছেন, রাইট? আবার এটা লেটসে 80 টাকা থেকে তো এটা 30 টাকাও হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তো এটা খুবই খারাপ। আপনি মানে অগাস্ট মাসে গিয়ে ফাইনালি এটা বিক্রি করতেছেন হচ্ছে 30 টাকায়। তো আপনি এই রিস্কটা চাচ্ছেন, রাইট? তো রিস্কটা যদি না চান আপনি কি করতে পারেন? হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান গো শর্ট অন ফিউচার্স অন অগাস্ট অয়েল, ঠিক আছে? যে আপনি অয়েলের উপর ফিউচার্স কন্ট্রাক্টে আপনি শর্ট গেলেন which are expiring in August, and এই প্রাইসটা কত, এই ফিউচার্স প্রাইসটা কত বা ডেলিভারি প্রাইসটা কত? দিস ইজ লেটস সে 59, বা ফিউচার্স প্রাইসটা হচ্ছে, ডেলিভারি প্রাইসটা বলবো না, দিস ইজ 59। সো 59 যদি হয়ে থাকে তাইলে জিনিসটা কি দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইতেছে হচ্ছে যে কারেন্টলি মার্কেট হচ্ছে দিস ইজ 60। আপনি কি বলে 1000 ব্যারেল পার কন্ট্রাক্ট। সো কয়টা কন্ট্রাক্ট আমার এন্টার করতে হবে গাইস? 1000টা কন্ট্রাক্ট। 1000টা কন্ট্রাক্ট, কারণ হচ্ছে আপনি 1 মিলিয়ন ব্যারেল বিক্রি করবেন। সো প্রতি কন্ট্রাক্ট যদি হয় 1000 ব্যারেলের জন্য, সো দ্য নাম্বার অফ কন্ট্রাক্টস নিড টু বি 1000। ওকে, সো আই এম গোয়িং শর্ট অন দ্য ফিউচার্স অন অগস্ট অয়েল। ওকে, এন্ড দেন আমি এন্টার করতেছি এই ফিউচার্স পজিশনে অ্যাট 59। ওকে, সো অগাস্টের 15 তারিখে গিয়ে দেখা গেল যে স্পট প্রাইসটা মার্কেটে এখন হচ্ছে $55, ঠিক আছে? তো আমরা এখানে একটা অ্যাজাম্পশন করতেছি। অ্যাজাম্পশনটা কি? আপনাদের চ্যাপ্টার 2 এ আমরা বলছিলাম হচ্ছে যে এক্সপিরেশনে, ফিক্সড প্রাইস এন্ড স্পট প্রাইস কনভার্জ করবে স্যার। রাইট, সো এক্সপিরেশনে আমরা পড়ছিলাম হচ্ছে যে স্পট আর ফিউচার্স শুড এক্সপায়ার। আর আমরা এখানে আসলে ওই ডেলিভারি এক্সপিরেশন ডেটস ক্যান ভ্যারি, পিরিয়ড ক্যান ভ্যারি, ওইসবে যাচ্ছি না। আপনি ধরে নেন যে যেই ডেটে ম্যাচিউরড হচ্ছে সেই ডেটেই ডেলিভারি হচ্ছে, ঠিক আছে? ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে সেই ক্ষেত্রে
এটা কনভার্জ করা উচিত। সো এইরকম সময় ধরেন ফিউচার্স এর প্রাইসটা ও অ্যাপ্রক্সিমেটলি কত হবে 55। ওকে, কনভার্ট করবে যেহেতু, সো এটা একটা অ্যাজাম্পশন আমরা ধরে নিতেছি যে উইল বি 55 or উইল বি ভেরি ক্লোজ টু 55। ঠিক আছে, সো আমরা এই টাইমে আমরা যেটা করি আমরা হচ্ছে আপনার ফিউচার্স, আমার যে পজিশনটা ছিল সেটা থেকে আমরা এক্সিট করি, কারণ আমরা আসলে ট্রু সেন্সে এখানে ডেলিভারি, আমি বারবার বলছি যে ডেলিভারি করতেও চাই না বেশিরভাগ ক্ষেত্রে, বা ডেলিভারি নিতেও চাই না। উই প্রেফার টু এক্সিট ফ্রম আওয়ার futures contracts or forward contracts and then either buy from the spot অথবা সেল অ্যাট স্পট, কারণ হচ্ছে স্পট মার্কেটে ডিরেক্টলি বেচা কেনা করতে প্রেফার করি, কারণ দ্যাটস মোর কনভিনিয়েন্ট and that's likely to be less expensive as well. So আমি আমার ফিউচার্স পজিশনটা থেকে আমি এখানে এক্সিট করব। ঠিক আছে, আমি এখানে এক্সিট করব। সো এক্সিট যদি করি, আমি এন্টার করছিলাম 59-এ, আমি এক্সিট করতেছি হচ্ছে 55-এ। সো 55-এ যেহেতু এক্সিট করতেছি, আই এম অ্যাকচুয়ালি মেকিং আ গেইন অফ $4 অন মাই ফিউচার্স কন্ট্রাক্ট। ওকে, কারণ আপনি মানে এটা আমরা চ্যাপ্টার 5-এ যখন ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্টস করবো, ইউল গেট আ ক্লিয়ারার আইডিয়া। আপনাদের এই থার্ড চ্যাপ্টারে যেমন আমি দেখলাম যে ক্লিয়ারলি এটা বলেও নাই যে গেইন কেন $4। সো এটা আমরা চ্যাপ্টার 5-এ গিয়ে আরেকটু ক্লিয়ার হব, বাট একটু সিম্পলি যদি বা ইনটুইটিভলি আমি যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, জিনিসটা হচ্ছে যে আপনি $59 হচ্ছে এন্টার করতেছেন যে আপনি সেল করবেন লেটস এট 59, কথার কথা। ওকে, আর আপনি এক্সিট করতেছেন at 55. So in the process, you're making $4. So এটা কি আমি ডিটেলসে আপাতত যাব নাকি মানে আমরা চ্যাপ্টার 5-এ গিয়ে আপাতত ক্লিয়ার করলে বেটার? গাইস, স্যার এক্সিট করাটা মানে কি আসলে, মানে কিভাবে এক্সিট এক্সিট করে? করাটা মানে কি, জিনিসটা হচ্ছে যে আপনি একটা মানে লং পজিশন নিচ্ছেন অফ, মানে এটা আমি আপাতত এন্টার করতে চাচ্ছি না, বুঝছেন, ঢুকতে চাইতেছি না, মানে কমপ্লিকেটেড হয়ে যাবে। ওকে স্যার, তাহলে প্রসিড করেন। ঠিক আছে, সো ইউর মেকিং আ গেইন অফ $4 অন ইউর ফিউচার্স ট্রানজেকশন, যে আপনি 59 এন্টার করে 55 এক্সিট করতেছেন, আপনি $4 করতেছেন। আর আপনি কি বলে অয়েলটা বিক্রি করতেছেন কত করে, 55 করে, রাইট? সো হোয়াট ইউর ইন এসেন্স ডুইং ইজ ইউর এবল টু লক ইন আ প্রাইস অফ 55, sorry, lock in a price of $59, and this is what we call hedging. এখন আপনি সিমিলারলি আপনি আরেকটা কথাও চিন্তা করেন যে 55 না হয়ে এটা যদি 62 হইতো, তাইলেও কি হইতো? তাইলেও আমরা ধরতেছি যে ফিউচার্স তখন এক্সিট করতে গেলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 62 তেই করতে হইতো। সেই ক্ষেত্রে আপনার লস হইতো হচ্ছে 59 এন্টার করছিলাম, সো $3 লস হইতো। আপনি বিক্রি করতে পারতেছেন at the spot price per barrel of oil for $62, but you're making a loss of $3 on your futures positions. So again, the net price that you're able to lock in at is $59. Guys, বুঝা গেছে? লসটা কি $5 না? লসটা $5 না, কারণ আপনি ফিউচার্স কন্ট্রাক্ট এন্টার করছেন কততে? 59-এ। 59-এ, আর আপনি এক্সিট করতেছেন কততে? 62-তে। So what's the difference between these two values? 3. So 3. 5 কেন বলতেছেন? 5 মানে আমি ভাবছিলাম যে মানে রিয়েল অ্যাসেটের গেইন অর লসটা। তখন তো আমি 60-তে কিনেছিলাম স্পট মার্কেটে and I'm selling it. না না না, আমি কিন্তু 60-তে কিনছি এটা বলি না, আমি বলতেছি হচ্ছে যে 60 মানে আমি যখন এই কন্ট্রাক্টে এন্টার করছি বা আমি যখন এন্টার করতেছি তখন এটার দাম ছিল লেটস সে $60। আমি অলরেডি হোল্ডিং দি অ্যাসেট, ওইটা ওইসবে আমরা যাচ্ছি। ওকে, জি। এটা আসলে পে অফ না, আপনারা আবার পে অফের সাথে মিলে টেলে ফেলেন না, কারণ এখানে ডেলিভারি আসলে হচ্ছে না। ঠিক আছে, সো লেটস নট গো দেয়ার। ওকে, উই আর একটু ডিফারেন্ট, আই আন্ডারস্ট্যান্ড, একটু কমপ্লেক্স, বাট একটু সাদা থাকেন, বেশিরভাগ জিনিস আপনারা বুঝবেন, সমস্যা নেই। তাহলে ওকে, 60 ব্যাপারটা আরেকবার বলতে হবে না, আমি এটা বুঝতেই পারি।
কোনটা কোনটা 62, so লস কেমনে 3 হচ্ছে, লাইক ও ইফ লস কেমনে প্রাইস ইজ আচ্ছা 62 তো আমি বলতেছি যে আপনার অগাস্টের 15 তারিখে গিয়ে দেখা গেল যে 55 না, আপনার স্পট প্রাইসের পার ব্যারেল অফ অয়েলের দাম হচ্ছে 62। সো আপনি তো কন্ট্রাক্ট করছিলেন 62 করেই পার ব্যারেল বিক্রি করবেন, রাইট? জি হ্যাঁ, সো 62 পেলেন, কিন্তু আপনি ফিউচার্স পজিশনে শর্টে মানে শর্ট পজিশন নিছিলেন হচ্ছে 59-এ। এখন এই ফিউচার্স প্রাইসটা হয়ে গেছে হচ্ছে 62। তাইলে বা এক্সিট করতে গেলে আপনার মানে এটার প্রাইসটা তখন কনসিডার করা হবে 62। সো সেই ক্ষেত্রে ইউর মেকিং আ লস অফ $3 অন ইউর ফিউচার্স পজিশন। ওকে, সো 62 minus 3 we get 59. মানে স্যার আমি হচ্ছে কন্ট্রাক্টটা করছিলাম যে আমি $59 ওর কাছে বিক্রি করব, বাট যখন মানে আগস্ট 15 আসছে তখন এটার দামটা 62 হয়ে গেছে, ফলে আমাকে 62-তে কিনে ও তোকে 59-এ ডেলিভার করতে হচ্ছে, তাই আমাকে $3 আমার লস হচ্ছে। এভাবে আপনারা বুঝার জন্য ঠিক আছে, ঠিক আছে, বাট দ্যাটস নট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। ওকে, মানে আমার শর্ট পজিশন ছিল, আমি $3 পে করে আমি এক্সিট করতেছি অন 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 মাই অন পার ব্যারেল অফ অয়েল ফিউচার্স কন্ট্রাক্ট। ঠিক আছে, জিনিসটা আসলে এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশনের জন্য আপনার বা বোঝার জন্য ওইটা ঠিক আছে, বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইজ যে ফিউচার্স প্রাইস এখন 59 থেকে 62 হয়ে গেছে। সো আমার এখান থেকে এক্সিট করতে হইলে আমার অপর পার্টিকে কাউন্টার পার্টিকে আমার $3 দিতে হবে ইন অর্ডার টু এক্সিট। সো আই মেকিং আ লস অফ $3, বাট আপনার এক্সপ্লেনেশন ঠিক আছে। ওকে, বুঝার জন্য। ওকে ইরফান, জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন এখানে? তো লাভ বা লস হচ্ছে তাহলে হেজ করতেছি কিভাবে আসলে? লাভ বা লস তো হচ্ছে না, আপনি 59 টাকায় তো ফিক্স করে ফেলতেছেন প্রাইসটা। আপনার দাম কমুক দাম বাড়ুক, আপনি কোন প্রাইসে মানে বেচতে পারতেছেন ইন এসেন্স। হ্যালো, হ্যাঁ স্যার, আমি যেহেতু আগে ফিউচার কিনে রাখছিলাম বা কন্ট্রাক্টে গেছিলাম 59 টাকায় বিক্রি করতে পারবো। 59-এই কিন্তু করতেছেন, ঠিক আছে, এটাই। ওকে, সো এখন আমরা একটু লং হেজটা দেখি। সো লং হেজের সিচুয়েশনটা কি? লং হেজের সিচুয়েশনটা হচ্ছে আগে একটা ইজিয়ার সিনারিও দেখি যে কোম্পানি সি আছে, প্রবলি নিডস টু বাই অ্যান অ্যাসেট। ঠিক আছে, আমরা ধরে নিলাম পারচেজ অ্যাসেট ডি। সো এই ক্ষেত্রে যদি ডি এর প্রাইস বাড়ে, এটা কি ভালো না খারাপ? খারাপ। দিস ইজ ব্যাড। অন দি আদার হ্যান্ড, দাম যদি কমে, then this is good, even great possibly. ঠিক আছে, সো এগেন অ্যাজ আ হেজার আমি কি করতে চাবো, এই এক্সপোজারটা আমি আসলে চাই না, আমি নিউট্রালাইজ করতে চাই। ঠিক আছে, নিউট্রালাইজ করতে চাই, and if that means I need to sacrifice this, then that's okay with me, no worries. Okay, so how does a long hedge work? ঠিক আছে, এখন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে লং হেজ। সো এই সিনারিওতে আমরা যেটা করব, আমরা হচ্ছে will buy futures on asset ডি, মাত্র যেটা দেখলাম। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যদি ডি এর প্রাইস বাড়ে, আমরা একটু আগে দেখলাম, দ্যাটস ব্যাড, এইখান থেকে আমার একটা লস হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি কি করতেছি, আমি যেহেতু আই গন লং অন ফিউচার্স কন্ট্রাক্ট, প্রাইস বাড়াতে আসলে আমার ফিউচার্স যে পজিশনটা আছে সেখানে আমার লাভ হওয়ার সুযোগ আছে। সো ইন এসেন্স আমি আসলে একটা জিরো নেট, মানে কোনো লাভ হবে না লস হবে না এরকম একটা পজিশনে আমি নিয়ে যেতে পারি জিনিসটা। অন দি আদার হ্যান্ড আমরা দেখলাম দাম কমলে খুবই ভালো, রাইট?
কিন্তু দাম কমলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ফিউচার যে পজিশনটাতে আছে সেখানে আপনার লস হবে, সিন্স আই হ্যাভ গন লং অন ফিউচার্স কন্ট্রাক্ট। ওকে, সো ইন এসেন্স উই আর এগেন নেটিং জিরো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আপনাদের বইয়ে যে এক্সাম্পলটা ছিল, সো কোনো একটা কোম্পানি তার হচ্ছে ফিউচার একটা ডেটে কপার লাগবে, ঠিক আছে? কত কপার? 100,000 pounds of copper, and they need it on May 15. Okay, so May 15 the company needs, the company needs 100,000 pounds of copper. আর আপনাদের মনে থাকা উচিত যে কপারের জন্য কত করে বলছিলাম, মনে আছে নাকি? কপারেরটা অবশ্য মনে হয় বলি নাই। সো ফিউচার্স কন্ট্রাক্ট অন কপার প্রতি কন্ট্রাক্টে হচ্ছে ইজ ফর is for 25,000 pounds, ঠিক আছে? সো একটা কপার ফিউচার্স হচ্ছে 25,000 পাউন্ডের জন্য। সো আমার যেহেতু 100,000 পাউন্ডে এক্সপোজার, তাহলে সেই ক্ষেত্রে আমার কয়টা ফিউচার্স কন্ট্রাক্ট কিনতে হবে? 4টা সেলস। চারটা কন্ট্রাক্ট নিতে হবে। ওকে, ঠিক আছে। সো জানুয়ারি 15 তারিখে স্পট প্রাইস হচ্ছে $3.2, আর ফিউচার্স প্রাইস হচ্ছে সরি স্পট প্রাইস হচ্ছে আপনার দেওয়া $3.4, and the futures price is $3.2. Okay, so May 15 similar to our previous example, but এখানে আমার যেহেতু 100,000 pounds আমার কি বলে কেনা লাগবে, তো আমি এখানে কি করব? আমি হচ্ছে আপনার I'll enter into a long futures contract, right? I'll buy futures. That's what I'm gonna do. Futures, copper futures that are going to expire on May. আপাতত সিম্পলিফাইড একটা দিতেছি যে এক্সপায়ারেশন আর ম্যাচুরিটি একই সময় হচ্ছে, which might not be the case, but এটা ধরে নিচ্ছি। সো আমাদের সিনারিওতে জানুয়ারি 15 তারিখে আমাদের স্পট প্রাইস হচ্ছে $3.4 আর ফিউচার প্রাইস হচ্ছে 3.2। মে 15 তারিখে এসে let's say the spot price is $3.25, তাহলে again by the previous logic these should converge, so the futures price should be or approximately should be 3.25 as well. Okay, so 3.2 তে আমরা ফিউচার্স বাই করতেছি আর এক্সিট করতেছি হচ্ছে 3.25 এ। So we are essentially making a gain of $0.05 or 5 cents, ঠিক আছে? আর আপনি তো মের 15 তারিখে কি করবেন? আমি বলছি যে স্পটেই লেটস সে কিনবেন, রাইট? সো স্পটে যদি কিনেন আপনার হচ্ছে $3.25 পড়ছে। সো ইন এসেন্স আপনার আসলে কত পড়তেছে? আপনার কিন্তু পড়তেছে হচ্ছে $3.2। এটা কি বুঝা গেছে কিছু একটা? লাস্ট পার্টটা বুঝতে পারছি। লাস্টের লাইনটা বুঝেন নাই? আচ্ছা, আমি বলতেছি যে আপনি ফিউচার্স পজিশনে আপনি এই যে এখান থেকে যে যাচ্ছে এখানে আপনি you're making a profit of $0.05, মানে আপনি 3.2 তে কেনার জন্য এন্টার করছিলেন। আমরা যদি ওই ইফরাত যেভাবে মনে রাখি এভাবে যদি মনে রাখার চেষ্টা করি বা এক্সপ্লেন করার চেষ্টা করি, 3.2 তে আপনি এন্টার করছিলেন বিক্রি করার মানে সরি কেনার জন্য, বাট এখন এই ফিউচার্স কন্ট্রাক্টের দাম হয়ে গেছে 3.25।
সো আপনার পজিশন নিতে চাবে এরকম কেউ যদি থাকে তাহলে তার আপনাকে পে করতে হবে হচ্ছে অ্যাডিশনালি 5 সেন্ট করে প্রতি পাউন্ড। ওকে, সো $5 আমার লাভ হচ্ছে অন মাই ফিউচার্স পজিশন। ওকে, ফ্রম এক্সিটিং অন মাই ফিউচার্স পজিশন $5 করে লাভ হইতেছে। আপনি তো মের 15 তারিখে আপনি তো আমি বলছি যে স্পট থেকে কিনবেন, স্পট থেকে যদি কিনতে যান আপনার কত পড়বে? $3.25 পড়বে, রাইট? কিন্তু এখানে আপনার একটু লাভ হয়েছিল না, এই যে 5 সেন্টের, জি জি এটা তো বাদ দিব। আমরা তো এটা একসাথে জিনিসটা চিন্তা করতেছি। তো 5 সেন্ট যদি বাদ দিই তাহলে আপনার নেট বা ইউর এগেন এবল টু লক ইন আ প্রাইস অফ $3.2, রাইট? সো সিমিলারলি আপনি 3.25 না ধরে লেটস সে $3.5 কনসিডার করেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার প্রবলি 3.5 করে হচ্ছে কিনা লাগতেছে, বাট আপনি গেইন করতেছেন অন ইয়ার ফিউচার্স পজিশন 3.2 থেকে এটা 3.5 হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি। তো সেই ক্ষেত্রে $3 মতো লাভ হচ্ছে আমার। তো সেই ক্ষেত্রে again the net price that you're able to lock in is $3.2 per pound of copper. Okay, guys, আছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে খুবই ভালো, কোনো সমস্যা নাই। এই রিলেটেড আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। শর্ট হেজ, লং হেজ এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আমি যদি একদম সিম্পলি ভাবি, হুম গেইন লস না ভেবে, যে আমার কাছে একটা অ্যাসেট আছে, আই এম ফিক্সিং ইটস প্রাইস, হুম তো আমি বুঝতে পারি যে আমার মানে রিস্কটা গন। হুম এটা কি স্যার এত পে অফ, ইন্ডিভিজুয়াল পে অফস ভাবে কেন দেখতেছি? আপনি কি বলতেছেন আবার বলেন? মানে বেসিক্যালি আই অলরেডি ওন অ্যান অ্যাসেট, লেটস হুম সে আই ওয়ান্ট টু সেল ইট, তাহলে আই এম হুম জাস্ট সেটিং ইট সেলিং প্রাইস, বাই ওয়ান্ট টু বাই অ্যান অ্যাসেট, আমি একটা বাই প্রাইস ফিক্স করে রাখছি at হুম my intended date, তাহলে তো রিস্ক অলরেডি গন বিকজ দেয়ার ইজ নো ভ্যারিয়েবিলিটি। এটা মানে কি স্যার? আপনি বলতেছেন যে ইফ আই এম এবল টু এন্টার ইনটু আ কন্ট্রাক্ট, যে আমার আমাকে যে সেল করবে সে মের 15 তারিখে এত টাকাতেই সেল করবে, হ্যাঁ, তাইলে তো আর কোনো রিস্ক ওই সেন্সে নাই, প্রাইস রিস্ক তো নাই। জি স্যার, তাহলে আমি বলছিলাম যে তাহলে আমরা এইভাবে ইন্ডিভিজুয়াল গেইন লস আসলে কি দেখতেছি? আসলে তো আমি তো জানি নেট জিরো, হ্যাঁ, তাহলে এই গেইন লস পয়েন্টটা আমি বুঝতে পারছি না। না মানে আমি গেইন কি লস বেশি তো না, মানে সিম্পলিফাই করে ফেলছি ব্যাপারটা? জিনিসটা হচ্ছে যে ধরেন আমরা যখন শর্ট এজটা বললাম, শর্ট হেজটা পড়ার সময় ইউ হ্যাভ আ লং এক্সপোজার ইন দি অ্যাসেট and you have a short exposure ইন in দ্য ফিউচার। futures, right? So এইখানে লেটসে আপনার $5 লাভ হইতেছে, এইখানে আপনার $5 লাভ হইতেছে, নেট হচ্ছে 0। So in essence what you're able to do is you're able to lock in a price, যে এই দামের থেকে ডেভিয়েট করবে না যদি পারফেক্ট হেজ করতে পারে, which is unlikely. বুঝতে পারছি আসলে। So that's why আমরা, কারণ জিনিসটা তো আলাদা আলাদা, যে ফিউচার্স থেকে আমার লাভ বা লস কত হচ্ছে, আর অ্যাসেটের এক্সপোজার যে আমি রাখতেছি এটা থেকে আমার লাভ বা লস কতটুকু হচ্ছে, রাইট? বাট আপনার কথা ঠিক আছে যে আমি সিম্পলি এভাবেই তো চিন্তা করতে পারি যে আমি ইভেনচুয়ালি $3.2 আমি এই প্রাইসটা লক ইন করতে পারছি, কথা ঠিক আছে। বাট এই 3.2টা কিভাবে আসতেছে? আপনি তো বলবেন যে স্যার আমি তো কিনলাম 3.25, রাইট? তো আপনি তো ফিউচার্স এ লং পজিশন নেওয়ার কারণে ইউ আর এবল টু মেক 0.05 or 5 cents আউট অফ, এটা তো বাদ যাবে। 3.2 ইজ এফেক্টিভলি দ্য প্রাইস দ্যাট ইউ আর পেইং, এভাবে আসছে। ওকে, আর স্যার আরেকটা কনফিউশন ছিল, আমি বুঝতে পারছি না স্যার, শর্ট হেজে লং এক্সপোজার কেমনে থাকে? আমি আসলে রিলেট করতে মানে পারছি ইউ আর অলরেডি হোল্ডিং দি অ্যাসেট উইথ দি ইন্টেন্ট অফ সেলিং। সেল করতে চাইলে শর্ট এক্সপোজার বলেন। না না না, আপনার কারেন্টলি আপনি কি অ্যাসেটটা হোল্ড করতেছেন নাকি করতেছেন?
হোল্ড করতেছি। হ্যাঁ, সো ইটস লং। আপনি একটা স্টক আপনার আছে, এটা কি লং এক্সপোজার নাকি শর্ট? সেই টার্মটা নিয়ে আসলে আমি একটু কনফিউজ। নাও আই নো ইটস লং, বাট কিন্তু আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আস্তে আস্তে এগুলো একটু হবে। আই আন্ডারস্ট্যান্ড চ্যাপ্টার 3টা ওয়ান অফ দি আদার রিজনস লেটস আমি স্কিপ করতাম, ইটস ভেরি কমপ্লিকেটেড, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, বাট আস্তে আস্তে যাইতেছি, সমস্যা নেই, আমরা আজকে পুরোটা শেষ করবো না। আর সেকশন এতেই যতটুকু বা যেই টপিক গুলা কভার করা হয়েছে ওইগুলাই আমরা কভার করবো। ঠিক আছে, সো বেশি জিনিস নাই, সময় নিয়ে পড়াচ্ছি, এটাই। স্যার স্যার আমি একটা জিনিস বুঝতেছিলাম না। বলেন। স্যার এই যে এখানে যখন জানুয়ারি 15-তে যে আমরা কন্ট্রাক্টটা করতেছি, এখানে তো আমরা $3.2 দিয়ে তো আমরা করতেছি, মানে আমরা মেতে গিয়ে 3.2 দিয়ে কিনতে পারবো, তাহলে আবার এখানে সেলিং করতেছি কেন স্যার এখানে আচ্ছা, এটা 3.25-এ? এটা ধরেন 3. আচ্ছা, চ্যাপ্টার 2 পড়ানোর সময় আপনি কি ছিলেন ক্লাসে? না স্যার, আমি ওই দিন ছিলাম না। আচ্ছা, ওই দিন ছিলেন না। আচ্ছা, সো আপনার কথা ঠিক আছে যে স্যার এত ভেজাল, বা সামিনও হয়তো এটাই বলতে চাইছিল, স্যার এত ভেজাল না করে আমরা একটা ফিউচার্স কন্ট্রাক্টে যে এন্টার করতেছি, বা উই আর গোয়িং লং আ ফিউচার্স কন্ট্রাক্ট, এটা তো স্যার $3.2 ফিক্সড, আর তো ঝামেলা করে লাভ নাই। আমরা তো জাস্ট ফিউচার্স কন্ট্রাক্টটা অনুযায়ী, আমরা ওই কন্ট্রাক্ট অনুযায়ী আমরা $3.2 এ কিনি না কেন, রাইট সামিন? আপনার মনে হয় এটাই জি স্যার, বক্তব্য আমি ছিল, বেসিক্যালি রাইট? এটাই বুঝছিলাম, বাট হ্যাঁ, পরে এটাই বুঝতে বক্তব্য পারছি। ছিল। কিন্তু আপনাদের যদি মনে থেকে থাকে কপার আসলে ডেলিভারি কই হয় আমি জানি না, বাট আই এম গেসিং যে এটা ধরেন পার্টিকুলার কোনো একটা ইউএস স্টেটে হয়। ঠিক আছে, আমি ধরলাম কথার কথা, যদিও বা অয়েল ওকলাহোমাতে হয়, তো কপারও আমি ধরলাম হচ্ছে যে এটা ওকলাহোমাতে হয়। ঠিক আছে, ওকলাহোমাতে এটা হচ্ছে ডেলিভার্ড হবে, এটা শিওর, এটা নিয়ে কোনো ডাউট নাই। কপার ফিউচার্স এর সব ডেলিভারি কই হয়? ওকলাহোমাতে হয়। এখন আপনি হচ্ছেন লেটস সে এক্সট্রিম এন্ডে অন্য কোনো একটা দেন আমার, লেটস সে আপনি নিউ ইয়র্কে, ইটস স্টিল লাইক আ 12 hour ফ্লাইট আই এম গেসিং। ঠিক আছে, আপনার ব্যবসা হচ্ছে নিউ ইয়র্কে, ওকে। আপনি যদি এই ফিউচার্স কন্ট্রাক্ট অনুযায়ী আপনি ডেলিভারিটা নেন বা বাই করেন, আপনার কি করতে হবে? আমি যদি ম্যাপটা আঁকি, ইউএস এর ম্যাপটা যদি আঁকি, ওকলাহোমা ইজ প্রবাবলি সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, নিউ ইয়র্ক ইজ সামওয়্যার অ্যারাউন্ড দিস রিজন। আপনার এখানে ডেলিভারি নিয়ে এটা তারপর আপনার নিজ খরচে এটা এখানে নিয়ে যাইতে হবে। ডাজ দিস সিম এক্সপেন্সিভ? ইয়েস। ইয়েস ডাজ স্যার। দিস সিম ইনকনভিনিয়েন্ট? ইয়েস স্যার। ইয়েস। আমরা কি করি? আমরা মানে ফিউচার্সে সাধারণত ডেলিভারি করিও না, ডেলিভারি নেইও না। সো আমরা what we essentially do is we close out our position, buy at the spot market। ঠিক আছে, আমি নিউ ইয়র্কে থাকলে নিউ ইয়র্কে ডেফিনেটলি মানে there is likely to be, or আশেপাশে কোথাও there is likely to be a spot market for copper, আমি ওইখান থেকে কিনবো। কিন্তু আমি ফিউচার্সে করে আমি যেটা করলাম, আমি 5 সেন্ট করে লাভ করলাম অন পার পাউন্ড। আর ইভেনচুয়ালি আমি স্পট মার্কেট থেকে কিনলাম $3.25 করে। সো নেট ইফেক্ট হচ্ছে যে আমি এই হেডজটা কনস্ট্রাক্ট করার কারণে আমি অ্যাকচুয়ালি এবল টু পে $3.2। ওকে, হ্যালো, ইয়েস স্যার। ওকে, এগুলা ক্লিয়ার করলাম। ওকে গাইস, উই আর গোয়িং টু মুভ টু বেসিস রিস্ক নাও। স্যার আরেকটা লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, বলেন। ডেইলি সেটেলমেন্টের অ্যাজাম্পশনটা হোয়াট পার্ট ডিড ইট রিলি প্লে? কি কি আবার বলেন। সো এই যে ডেইলি সেটেলমেন্টের শুরুতে একটা অ্যাজাম্পশন করেছিলাম না? করতেছি না, মানে ডেইলি সেটেলমেন্ট কনসিডারেশনে নিচ্ছি না, এটা অ্যাজিউম করছিল।
নিচ্ছি না, করছি না। না নিলে এটা ডিফারেন্সটা কি মানে? ডিফারেন্স ওই ট্রু সেন্সে ওরকম কিছু না, বাট মানে ডেইলি সেটেলমেন্ট হইলে তো আপনার ডেইলি বেসিসে আপনার প্রফিট বা গেইন গুলা ক্যালকুলেট করার কথা। আমরা তো সেটা করতেছি না। আমরা সিম্পলি সেল না আমরা সেটেলমেন্টের ব্যাপারটা আসবেই কেন, এটাই আমি বুঝতেছি না। বিকজ ইটস আ ফিউচার্স কন্ট্রাক্ট। মানে আমি কি একদিনই হোল্ড করতে পারি একটা ফিউচার কন্ট্রাক্ট? না, আপনি এক তো মাস হোল্ড করলেও আপনার সেটেলমেন্ট গুলা ডেইলি হয়। ও আচ্ছা আচ্ছা, ডেইলি আপনার গেইন লাভ আর লস লসের হচ্ছে হিসাব গুলা ডেইলি লংকে দিয়ে হচ্ছে, দেয়। জি জি জি, বুঝতে পারছি। ডেইলি হচ্ছে। জি, আমরা জি। এটাকে কিন্তু একটু ফরওয়ার্ডের মতো ট্রিট করে লাস্টের দিন এসে আমি হিসাব করতেছি যে হ্যাঁ মানে আমার পয়েন্ট মানে 5 সেন্ট হচ্ছে লাভ হচ্ছে জি স্যার, লাস্টের দিন এসে। ডিসাইফার ওকে, জি ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার, এখানে যদি স্পট প্রাইস আর ফিউচার্স প্রাইস যদি এক্স্যাক্টলি ইকুয়াল না হয়, তাহলে তো আমরা প্রাইসটা একদম ট্রু সেন্সে লক করতে পারছি না। এক্স্যাক্টলি, এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ বেসিস রিস্ক, যেটা আমরা এখনই দেখব। ওকে ওকে, ওকে। ওকে স্যার, মানে এটা কি অলওয়েজ কনভার্জ করে নাকি কিছু ডিফারেন্স থাকে ইন রিয়েল মার্কেট? একটু তো ডিফারেন্স থাকে, ঠিক আছে, বা মানে কেন বেস আমি আসতেছি, ঠিক আছে, আপনার কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন করছেন, কিন্তু আসতেছি, এটা নেক্সট যে টপিকটা সেটা পড়ালে আপনারা একটু ক্লিয়ার হবে। ওকে, ওকে ওকে ওকে, এটা তাহলে ক্লিয়ার করলাম। আর কোনো কোয়েশ্চেন নাই? Great. So the next topic that we are basically next topic that we are covering is basis risk. So basis risk যাওয়ার আগে basis risk আসলে কেন arise করে এটা আমরা আগে একটু দেখি। So the first reason, আমাদের বইও দেওয়া আছে, আমি আমার মতো করে লিখতেছি। Using a proxy futures for an asset, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার যেই অ্যাসেটটাতে এক্সপোজার আছে, লেটস সে আপনি এটা কিনতে চান অথবা আপনি হোল্ড করতেছেন, এটা বিক্রি করতে চান, যেই অ্যাসেটটা নিয়ে কথা বলা হচ্ছে সেই অ্যাসেটের কোনো ফিউচার্স কন্ট্রাক্ট নাই, ঠিক আছে। ফর এক্সাম্পল, লেটস সে ইউর অ্যান এয়ারপ্লেন, কি বলে, আপনি একটা এয়ারলাইন্স কোম্পানি, আপনি একটা এয়ারলাইন্স কোম্পানি যদি হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ফুয়েল বা যে পার্টিকুলার অয়েল আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেট অয়েল বলা, কিন্তু জেট অয়েলের কোনো ফিউচার্স কন্ট্রাক্ট নাই। আছে কিসের? লেটস সে হিটিং অয়েলের আছে, এন্ড হিটিং অয়েল আর জেট অয়েলের প্রাইসের কোরিলেশন হ্যাজ বিন সামওয়াট কনসিস্টেন্ট, ঠিক আছে, ওভার টাইম। সো সেই ক্ষেত্রে আমরা ধরে নেই যে হিটিং অয়েল ক্যান বি কনসিডার অ্যাজ আ প্রক্সি ফর দিস পার্টিকুলার অ্যাসেট দ্যাট আই উইল হ্যাভ এন এক্সপোজার। এরকম যদি হয় যে আপনি যেই অ্যাসেটটা এক্সপোজার আর যেইটা ফিউচার্স আপনি চাচ্ছেন যদি একই না হয়, তাহলে সেই ক্ষেত্রে বেসিস রিস্ক অ্যারাইজ করার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে যে লেটস সে ইউ আর আনসার্টেন অ্যাবাউট হোয়াট, আনসার্টেন অ্যাবাউট দ্য ডেট, যে আপনি আসলে কোন দিন পারচেসটা করবেন, অ্যাসেটটা যে কিনবেন। আমরা প্রিভিয়াস এক্সাম্পল যে বলছি ওটা তো আমরা বলে দিচ্ছি যে অগাস্টের 15 তারিখে আমরা কপার কিনবো, বাট আমরা শিওর না এটা আমরা অগাস্টেও কিনতে পারি, এটা আমরা সেপ্টেম্বরেও কিনতে পারি। If that is the case, then there is a possibility of basis risk, কারণ আপনি জিনিসটা পুরাপুরি হেজ করতে পারবেন। ওকে, সিমিলারলি এই কনটেক্সটে আরেকটা জিনিস যেটা হইতে পারে সেটা হচ্ছে যে অ্যাসেট পারচেজ or sale date versus contract expiration date. একটা তো হচ্ছে যে আপনি এই ডেটটা নিয়ে আনসার্টেন, এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে ফিউচার্স কন্ট্রাক্ট তো ওরা খুব স্পেসিফিক থাকে না, যে আমরা এক্সাম্পল দেখছি, যদিও বা লেটস সে অয়েল, কপার এগুলোর জন্য আপনার
প্রতি মাসেই লেটস সেটেলমেন্ট আছে, বাট মাসের নির্দিষ্ট কিছু ডেটেই হচ্ছে এগুলো এক্সপায়ার করে। ওইটা থেকে আরেকটু যদি সরে আসি, এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতি মাসের জন্য এক্সপায়ার করতেছে এরকম ফিউচার্স কন্ট্রাক্ট পাওয়া যায় না। কিন্তু আমার অ্যাসেটের পারচেজ বা সেল যে ট্রানজাকশনটা, সেটা ওই ডেটেই সাথে হয়তো বা কোইনসাইড করতেছে না। লেটস আপনার সয়াবিনের এক্সপায়ার করতেছে লেটস অগাস্টের 15 তারিখ, কিন্তু আপনার এটা কিনতে হবে লেটস হচ্ছে অগাস্টের 5 তারিখ অথবা অগাস্টের লেটস 22 তারিখ। সো এক্স্যাক্টলি তো কোইনসাইড করতেছে না। সো এক্স্যাক্টলি যদি কোইনসাইড না করে একদম তো কনভার্জ করবে এটা তো আমরা অ্যাজিউম করতে পারি না। সো সেই ক্ষেত্রে there will be a difference between the spot and future price, which is likely to give rise to basis risk. So this is the second reason. আর থার্ড আরেকটা রিজন, যেটা বেশি ডিটেলস এখন আপাতত যাচ্ছি না, বাট is the risk of delivery or expiration overlap. ঠিক আছে, আপনাদেরকে চ্যাপ্টার 2 পড়ানোর সময় আমি একটা ছোট আলোচনা করছিলাম যে আমরা ধরে নিতেছি, রাইট, যে ডেলিভারি আর এক্সপিরেশন একই সময় হচ্ছে, রাইট, বাট এটা তো আসলে হবে না বা না হওয়ার সম্ভাবনাই বেশি বা এক্স্যাক্টলি হবে না। So, অনেক সময় দেখা যায় যে আপনার এক্সপায়ার করতেছে এখানে, ডেলিভারি হচ্ছে আপনার এখানে। সিমিলারলি দেখা যেতে পারে যে ডেলিভারি পিরিয়ড হচ্ছে এই জায়গায়, এক্সপায়ার করতেছে এর মধ্যে কোনো একটা ডেটে। সো এগেইন পারফেক্টলি একটা সিঙ্গুলার ডেটে এক্সপায়ারেশন ডেলিভারি হওয়ার সম্ভাবনাও যেরকম নাই, যেটা মাত্র আগে দেখলাম, বা নাও হইতে পারে, এটাও হইতে পারে। আবার আরেকটা যেটা হইতে পারে যে ডেলিভারি বা এক্সপিরিয়েশন ডেট গুলো একটা ওভারল্যাপ করতে পারে, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে দিস গিভস রাইজ টু বেসিস রিস্ক। ওকে, সো বেসিস রিস্ক বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, বা বেসিস বলতে আমরা আসলে কি বুঝাই? বেসিস বলতে আমরা বুঝাই হচ্ছে যে দ্য স্পট প্রাইস অফ অ্যাসেট টু বি হেজড। সো আমাদের যে এক্সাম্পলটা ছিল যে আমরা হচ্ছে একটা এয়ারলাইন কোম্পানি, আমাদের প্রবলি এক্সপোজার বা যে অ্যাসেটটা আমরা হেজ করতে চাই দ্যাট ইজ প্রবলি জেট অয়েল। বাট আমাদের আছে কি, আমাদের ফিউচার্স আছে কিসের? ফিউচার্স আছে হচ্ছে হিটিং অয়েল। ওকে, তো পারফেক্ট ম্যাচ হচ্ছে। ওকে, সো স্পট প্রাইস অফ অ্যাসেট টু বি হেজড, সো এটা হবে জেট অয়েলের যে স্পট প্রাইসটা সেটা মাইনাস ফিউচার্স প্রাইস অফ কন্ট্রাক্ট ইউজড। ইন আদার ওয়ার্ডস, হিটিং অয়েলের ফিউচার্স প্রাইসটা যেটা, সেটা হচ্ছে ফিউচার্স প্রাইসটা আমরা বলতেছি। আর স্পট প্রাইস অফ অ্যাসেট টু বি হেজড হচ্ছে জেট অয়েলের স্পট প্রাইস। আমরা যদি এই এক্সাম্পলের কনসিডারেশন চিন্তা করি, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বেসিস। ওকে, এখন ধরেন এটাকে আমরা যদি এস এ বলি, এটাকে আমরা যদি এস বলি, আর এটাকে ধরেন এফ, এটাকে বললাম এফ। সো একই অ্যাসেট যদি হয়, সো লেটস আমরা এয়ারলাইন কোম্পানি না, আমরা উই আর এনার্জি কোম্পানি, আর আমাদের হিট জেট অয়েল না, আমাদের হচ্ছে হিটিং অয়েল নিয়ে আমরা বেশি কনসার্ন, ঠিক আছে, বা আমাদের এক্সপোজারটা হিটিং অয়েলে। সো সেই ক্ষেত্রে আমার তো যেই অ্যাসেটটা আমি হেজ করতেছি সেটার স্পট প্রাইস, আর যেই অ্যাসেটটার ফিউচার্স কিনতেছি সেটাও হচ্ছে ইটস দ্য সেম অ্যাসেট উইচ ইজ হিটিং অয়েল। অ্যান্ড তারা যদি পারফেক্টলি কনভার্জ করে একটা সিঙ্গুলার পয়েন্ট অ্যাট দি এক্সপিরেশন ডেট, এই দুইটা সমান হবে। এই দুইটা যদি তখন সমান হয়, only then will be the basis be equal to 0 at expiration, and there will be no basis risk. ওকে, কিন্তু আসলে এটা তো অবভিয়াসলি আমরা তো ডিফারেন্ট অ্যাসেটের জন্য বললাম। সেম অ্যাসেটের জন্য আমরা প্রথমে বললাম যে এটা 0 হইতে পারে, 0 হইলে তাহলে বেসিস রিস্ক নাই। কিন্তু এই দুইটা যদি সমানও হয়,
ঠিক আছে, সেই ক্ষেত্রেও আপনার এক্স্যাক্টলি কি হবে না, এক্স্যাক্টলি আপনার বেসিস রিস্ক জিরো করাটা আসলে পসিবল নাও হইতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আপনার স্পট প্রাইস আর ফিউচার প্রাইস আসলে সেম রেটে মুভ করেন। সেম রেটে মুভ না করার মানে কি? না করার মানে হচ্ছে যে তাদের মধ্যে যে কোরিলেশন সেটা হচ্ছে লেস দেন ওয়ান। ইভেন ইন দিস কেস অল্প কিছু হইলেও একটা বেসিস রিস্ক থাকবে। ঠিক আছে, এক্সপিরেশনে একদম এক্স্যাক্টলি কনভার্জ করবে না। So, এটা গেল। So, আমরা যদি একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, let's say this is the spot and this is the futures. So, এখানে কি মানে বেসিসটা কি পজিটিভ না নেগেটিভ এই ক্ষেত্রে? সিস্টেম হচ্ছে স্যার পজিটিভ। সবসময় পজিটিভ থাকবে। ওকে, because the spot price is always greater than the futures price. On the other hand, ফিউচার্স প্রাইসটা যদি স্পট প্রাইসের উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে we call this a নেগেটিভ বেসিস। কারণ কি? এটার থেকে ছোট, রাইট? এস ইজ লেস দেন এফ। তো এটা গেল। আরেকটা জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বেসিসটা this can be increasing over time and this may be decreasing over time. এখন আপনাদের মনে হতে পারে যে স্যার এটা তো সবসময় কমতেছে, বেসিসটা তো এই দুটো ডিফারেন্স, এটা তো সবসময় কমতেছে, মানে ওভারঅল কমতেছে। কিন্তু জিনিসটা তো এমনও হইতে পারে যে আপনার, আমি যদি আরেকটু স্পেসিফিক মানে আরেকটু ক্লিয়ারলি আঁকি, ধরেন এরকম হয়, এটা এরকমই যাচ্ছে। এই ক্ষেত্রে ধরেন এটা তো আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে, বাট এই জায়গা এখান থেকে এতটুকু পর্যন্ত এটা বাড়া শুরু করছে না ডিফারেন্সটা? হ্যালো? স্যার 1200। সো ইন ফেজেস দিস মাইট বি ইনক্রিজিং ওভার টাইম। ঠিক আছে, এটা ইম্পসিবল কিছু না, এটা ভেরি মাচ পসিবল। ঠিক আছে, বাট ইন ফেজেস ইউজুয়ালি হয়, সাধারণত এটা আস্তে আস্তে কমতেই থাকে। সো ইনক্রিজিং ওভার টাইম এটার একটা আমরা স্পেসিফিক নাম দিই, সেটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ দ্য বেসিস বলি, স্ট্রেংথেনিং অফ দ্য বেসিস। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে উইকেনিং অফ দ্য বেসিস। এখন এই জিনিসটা, দিস ইজ গুড, we are usually as hedgers happy when the basis is decreasing over time. Okay, whereas if it's decreasing over time, this is actually bad. কেন? এখন একটু পরে এক্সপ্লেনেশনটা পাবেন, সমস্যা নেই। বাট আপনারাই বলেন মানে কেন এটা খারাপ কেন বলতেছে, এটা ভালো কেন বলতেছে? স্যার আমরা তো অ্যাজিউমই করে নিই যে বেসিস রিস্কটা জিরো হবে। বেসিস রিস্কটা অ্যাজিউম করছি বা আমরা বলতেছি জিরো হবে, বাট আসলে তো জিরো না। জি এই স্যার, জন্য তো এত আলোচনা। So যদি আমি বলতেছি রিটেনিং হ্যাঁ, ইটস অ্যাপ্রোচিং জিরো, অ্যাপ্রোচিং আওয়ার অ্যাজাম্পশন or what we're hoping for, এই জন্য গুড। মানে স্যার বেসিস এখানে রিস্কের কারণে আপনি কিন্তু পারফেক্টলি হেজ করতে পারবেন না, বুঝছেন? তো এটার কারণে যেটা হয় যে একটা অল্প অংশ বা একটা অংশ আনহেজ রয়ে যায়। সো বেসিসটা যদি ওভার টাইম এটা জিরো না হয়, ঠিক আছে, বা ইনফ্যাক্ট বাড়ে, তাহলে আপনার আসলে আনহেজড পোর্শন বা আপনার একটা মানে মানে কম হেজ করতে পারতেছেন। এভাবে যদি চিন্তা করেন, ইউ আর নট এবল টু হেজ অ্যাওয়ে অল অফ ইউর রিস্ক অর লেস অফ ইউর রিস্ক। ঠিক আছে, সো দ্যাটস দ্য রিজন
স্ট্রেংথেনিং বা এটা যদি বাড়ে এটাকে আমরা খারাপ চোখে দেখি। ঠিক আছে, এটা গেল। এখন আসেন আমরা একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝি যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। So let's say we have two time periods, T1, T2. T1 দিয়ে কি বলতেছি আসতেছি, সমস্যা স্পট প্রাইস and this, let's say we have futures price and basis. So spot price আমরা ডিনোট করতেছি T1 একটা S1 দিয়ে, T2 টা দিতেছি হচ্ছে S2 দিয়ে, ফিউচার্স প্রাইস হচ্ছে বলতেছি F1 দিয়ে ডিনোট করতেছি, F2 দিয়ে ডিনোট করতেছি, আর বেসিস গুলাকে T1 এ হচ্ছে B1, B2. সো আমরা যদি একটা টাইম লাইন আঁকি, T1, T2. T1 এ আমরা কি করতেছি, we are actually opening our hedge or মানে taking our hedge position, ঠিক আছে। আর T2 তে গিয়ে এটা আমরা ক্লোজ করতেছি। সো টাইম T1 এ let's say the spot price was $2.5, the futures price was $2.2, তাহলে বেসিস কত হবে? স্পট প্রাইস 2.5, ফিউচার্স প্রাইস 2.2, বেসিস কত হবে? সো ফিউচার প্রাইসটা না টাইম T2 এর জন্য, আর স্পট প্রাইস তো টাইম T1 এর জন্য। আপনার কথা ঠিক আছে, বাট ফিউচার প্রাইস টুডে, মানে থ্যাংক ইউ ফর টেকিং মানে এটা নিয়ে আসার জন্য, বাট কারণ আমি একটু পরে এটা করতাম, মানে এইটা কিন্তু দিস ইজ ফর ডেলিভারি ইন ফর আপ, মানে দিস ইজ ফর প্রবলি মানে কি বলে, এই ফিউচার্স প্রাইসটা হচ্ছে ফর ডেলিভারি অর এক্সপিরেশন অ্যারাউন্ড দিস T2 টাইম, এটার আগে বা পরে এটাতে এক্স্যাক্টলি এরকম কোনো একটা সময় প্রবলি হবে। ঠিক আছে, কিন্তু আমরা তো বেসিস যখন ক্যালকুলেট করি আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে এস মাইনাস এফ, তার মানে আজকের এস আর আজকের এফ, এই দুইটার ডিফারেন্স কত, রাইট? জি আপনি স্যার। যখন গ্রাফিক্যালিও চিন্তা করতেছেন, আপনি যখন এইখানে এই পয়েন্ট ইন টাইমে একটা ফিউচার্স প্রাইসের কথা বলতেছেন, এটা ডেলিভারি কি এইখানে? না, এটা ডেলিভারি তো হবে এইখানে। আন্ডারস্টুড। আন্ডারস্টুড? ওকে। সো এই দুইটার ডিফারেন্স কত বলেন, বেসিস তাহলে কত হবে? $0.3। $0.3। ওকে। অন দি আদার হ্যান্ড আমাদের হচ্ছে আমরা ধরে নিতেছি যে S2 let's say was $2, F2 was 1.9। আচ্ছা, সো এখানে দেখেন এখানে কি হইলো, এখানে যেটা হইলো সেটা হচ্ছে যে আমরা প্রথমে যখন দেখেন, আমরা যখন প্রথমে আমরা মানে হেজ এক্সপ্লেন করতেছিলাম, আমরা অ্যাজিউম কি করছিলাম, আমরা অ্যাজিউম করছিলাম যে ফিউচার প্রাইসটা এক্সপিরেশনে স্পট প্রাইসের সাথে কনভার্জ করবে, এটা অ্যাজিউম করছিলাম না? জি কিন্তু দেখেন এটা কি পারফেক্টলি কনভার্জ করছে? করে নাই। আস্তে আস্তে উইকেন্ড হয়েছে, 0.3 ছিল ইনিশিয়ালি, ডিফারেন্সটা ওয়াজ 0.3 ইনিশিয়ালি, এখন এই ডিফারেন্সটা হচ্ছে বেসিস হচ্ছে 0.1, কিন্তু পুরাপুরি তো চলে যায় না। পুরাপুরি কি গেছে? পুরাপুরি যায় না, এটা তো জিরো হয় নাই। সো has not converged. সো কনভার্ট যেহেতু করে নাই, বেসিস যেহেতু আছে, তার মানে বেসিস রিস্ক আছে। So এখন মানে কি, আমি আমি এখন বুঝতেছি। ঠিক আছে, তো এখন আমরা দুই পার্সপেক্টিভে এই জিনিসটা চিন্তা করব। একটা হচ্ছে ফ্রম দা মানে লং হেজ পজিশন, ঠিক আছে, দ্যাট ইজ সিনারিও ওয়ান, সরি শর্ট হেজ পজিশন, যেটা হচ্ছে সিনারিও ওয়ান, আর সিনারিও টু হচ্ছে ফ্রম আ লং হেজ পয়েন্ট অফ ভিউ। একটু জাস্ট শুনেন। সো শর্ট হেজ যদি হইতো, I probably hold the asset, I'm looking to sell it at a future date, which the future date being
T2, সো T2 তে যদি আমার সেল করতে হয়, আমি সেল করব কততে? সেল করব হচ্ছে S2 তে। I will sell at S2, right? Sell at S2, আর শর্ট হেজ যেহেতু করছিলাম at F1, সো এইখানেও আমার একটা লাভ বা লস হচ্ছে, আমি ওটাতে আসতেছি। So আমি সেল করতেছি at S2, এটাতে আমি রিসিভ করতেছি কত? $2, রাইট? আর শর্ট হেজ যে করলাম at F1, বা মানে এই প্রাইসটা যে ইনিশিয়ালি এন্টার করলাম শর্ট হেজ একটা, এটাতে এন্টার করার কারণে পরবর্তীতে এটার দাম 2.2 থেকে চলে গেছে কততে? 0.9 এ চলে গেছে। সো আমি সেই ক্ষেত্রে আমার যে ফিউচার্স পজিশনটা ছিল সেটা থেকে আমি গেইন করতেছি হচ্ছে $0.3, দ্যাট ইজ 2.2 মাইনাস 1.9, F1 মাইনাস F2। সো ইফেক্টিভলি আমি কত রিসিভ করলাম? $2.3। গাইজ আমার সাথে থাকতে হবে, আপনারা কি আছেন? চলে গেছে। স্যার গেইনটা বা লসটা আসলে বুঝতেছি না, মানে কখন গেইনটা বা লসটা বুঝতেছেন না, ইফরাদ একটু বুঝায় দেন। 0.3টা আপনি একটু লজিক্যালি বুঝায় দেন, 0.3টা কেন গেইন হচ্ছে এই ক্ষেত্রে। আমি ফিউচার্সে শর্ট গেছি, এন্টার করছি যখন, তখন হচ্ছে এটা ছিল 2.2, আর এখন এটা হয়ে গেছে 1.9। ইফরাদ একটু এক্সপ্লেন করেন। স্যার স্যার গট ইট, হ্যাঁ, বুঝতে পারছি। না ইফরাদ বুঝায়, সমস্যা নেই তো। হ্যালো, ইফরাদ আছেন? ইফরাদ, ইফরাদ কি ভয় পাইছে নাকি? মনে হয় কানেকশনের প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। সো you're able to make a gain of $0.3 on your short future position, ঠিক আছে? আপনি যখন এক্সিট করতেছেন আপনার 0.3 লাভ হয়েছে। আপনি বিক্রি করলেন কত? আপনি বিক্রি করলেন হচ্ছে $2। সো আপনার ইভেনচুয়ালি আপনি বিক্রি করলেন কত, বা আপনি নেট আপনি কততে আপনি প্রাইসটা পাচ্ছেন, বা কত ওভারঅল প্রাইসটা পাচ্ছেন? ইউর রিসিভিং আ প্রাইস অফ হচ্ছে $2.3। এখন আসেন সিনারিও 2 তে। সিনারিও 2 তে আপনি প্রবাবলি T2 তে এসে আপনি অ্যাসেটটা কিনতে চান, আমরা যেটা লং হেজের ক্ষেত্রে আমরা সিনারিওটা সাজাইছিলাম। সো we want to buy যেহেতু T2 তে করতে চাই, we have to buy at the spot price at that time, which is S2, right? And আমরা যেহেতু প্রাইসটা লক ইন করতে চাইতেছি, আমরা বলছিলাম যে উইল গো লং হেজ, বা উইল এন্টার আ লং হেজ as well, যে আমরা একটা ফিউচার্স কন্ট্রাক্টে এন্টার করব, taking a long position at the initial price of F1, which is $2.2. ওকে, সো আপনি বাই করতেছেন, আপনার বাই করার ক্ষেত্রে আপনার পড়তেছে কত ডলার? $2 পড়তেছে। আর আপনি যে লং হেজটা গেলেন, লং হেজটায় যাওয়ার কারণে আপনার এখানে লস হচ্ছে অ্যাডিশনালি $0.3, দ্যাট ইজ দিস, এটার এই দুইটার ডিফারেন্সটা, ঠিক আছে? এই দুইটার ডিফারেন্সটা আপনার লস হচ্ছে $0.3। সো ইফেক্টিভলি আপনি আসলে কত পে করতেছেন? ইফেক্টিভলি আপনি আসলে পে করতেছেন হচ্ছে $2.30। ওকে, সো এইটাকে বা দুইটাকে আমরা যেটা লিখতে পারি, দিস আপনারা একটু খেয়াল করে যদি দেখেন, আমাদের প্রাইসটা আসলে আসতেছে কত? F1 প্লাস দ্য বেসিস অ্যাট দি এন্ড অফ দ্য পিরিয়ড, বা এক্সপিরেশন, যেটা এক্সপিরেশনের সময় যে বেসিসটা থাকতেছে সেটা কিন্তু আমার F1 এর সাথে অ্যাড হইতেছে। তো এখানে জিনিসটা কি হচ্ছে একটু বুঝেন, একটু খেয়াল করে শুনেন জিনিসটা কি হচ্ছে। জিনিসটা যেটা হচ্ছে যে প্রিভিয়াসলি আমাদের যদি এখানে কোনো বেসিস রিস্ক না থাকতো, আমরা কিন্তু এক্স্যাক্টলি $2.2 এ প্রাইসটা লক ইন করতে পারতাম, রাইট? আমরা $2.2 এ প্রাইসটা লক ইন করতে পারতাম। আমার ওভারঅল এই শর্ট হেজের ক্ষেত্রেও সেলিং প্রাইস হতো $2.2, আর বাই করার ক্ষেত্রে আমার পড়তো হচ্ছে $2.2। But যেহেতু there is a difference, that is there is a basis of $0.1, that is spot market আর forward মানে spot price আর forward price যেহেতু perfectly converge করে নাই, এটা না হওয়ার কারণে কি হয়েছে?
যে আমি কিন্তু এই $2.2 এর যে প্রাইসটা আমি লক ইন করতে চাইছিলাম, আমি পারফেক্টলি লক ইন করতে পারি নাই। There has been a slight deviation from this. And we ended up getting 10 cents more on selling the asset, but had to pay, let's say, 10 cents more on buying the asset. So আমি যদি ছোট্ট করে একটু জাস্ট সামারিটা লিখি, সামারিটা কি? সামারিটা হচ্ছে যে we locked in a price of $2.2 at T1, but we remain open to basis risk. বেসিস রিস্ক থাকার কারণে আপনি যদিও বা পারফেক্টলি লক ইন করছেন বা ইউ হ্যাভ আ প্রাইস মানে ইউ থিঙ্ক ইউ হ্যাভ লকড ইন, বেসিস যদি থাকে বা বেসিস রিস্ক থাকার কারণে এখানে ডেভিয়েশন হবে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, সো এই ক্ষেত্রে দেখেন আমাদের এই B2টা এই ক্ষেত্রে দিস হ্যাজ helped us by how much? Helped us by $0.1. কিন্তু এখানে this has actually hurt us. Hurt us by how much? By $0.1. ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার? হ্যালো, Yes, sir. আমি যদি একটু জাস্ট একটা মানে মেট্রিক্স টাইপের একটা জিনিস রাখি যে আসলে বেসিস কখন ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, it's gonna be something like this. পজিটিভ বেসিস হইতে পারে, নেগেটিভ বেসিসও হইতে পারে। আমরা either we can enter a short hedge depending on our situation, or we might have entered into a long hedge. আমরা মাত্রই দেখলাম যে শর্ট হেজ পজিটিভ বেসিস যদি হয় তাহলে আমাদের লাভ হচ্ছে বা ভালো হচ্ছে, রাইট? তাইলে অন দি আদার হ্যান্ড পজিটিভ বেসিস এখানে আমাদের যেমন আসছিল হচ্ছে $0.1, B2তে ছিল হচ্ছে 0.1। তো এই ক্ষেত্রে দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্স। আচ্ছা, আমি এটা পাল দিয়ে বলি, ওয়ার্স। সিমিলারলি নেগেটিভ বেসিস যদি হয় শর্ট হেজের ক্ষেত্রে দিস ইজ ওয়ার্স। For long hedge, negative basis actually result in a benefit. Okay, benefit that we probably do not want. Okay, এটাই। সবাই কি বুঝছেন জিনিসটা কনসেপচুয়ালি ক্লিয়ার? হ্যালো, Yes, sir. ওকে। আচ্ছা, ক্রস হেজিংটা আজকে আর আমরা স্টার্ট না করি বিকজ ইট ইজ অলরেডি